আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড কাপ শেষ হতে না হতেই এমন একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হচ্ছে যে ঘুম থেকে উঠে একটা ভালো নিউজ দেখবো, সেটা না দেখে একটা এমন নিউজ দেখলাম বা এমন একটা স্কোয়াড রিভিল দেখলাম যেটা দেখে ভয়ে সত্যি কথা বলতে নার্ভাস লাগছে, খুবই নার্ভাস লাগছে। এবং সেই ভয়ের কারণটা হচ্ছে অস্ট্রেলিয়া তারা বাংলাদেশের সঙ্গে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যেটা ডারউইন এবং ম্যাকেতে অনুষ্ঠিত হবে। অগাস্টের 13 থেকে 17-তে ফার্স্ট টেস্ট অনুষ্ঠিত হবে, আর তারপর 22 থেকে 26 দ্বিতীয় টেস্ট। এবং এই টেস্ট সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ শেষ এই অস্ট্রেলিয়াতে কোনো একটা টেস্ট খেলার জন্য সফর করেছিল 2003 সালে। সো মোটামুটি 23 বছরের একটা অপেক্ষার পর বাংলাদেশকে আবারও আমন্ত্রণ জানানো হয়েছে। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ টিম যাবে এবং দুইটা টেস্ট ম্যাচ খেলতে যাবে। সো অস্ট্রেলিয়া বাংলাদেশে যখন এসেছিল এই বছরই, বেশ কয়েকদিন আগের ঘটনা নয়, খুব রিসেন্ট ঘটনাই, সেখানে কিন্তু তারা 3টা ওডিআই এবং 3টা টি20আই খেলেছে এবং সেই ওডিআই সিরিজে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, একটু তাদেরকে তেতিয়ে দিয়েছিল। আর টি20আই সিরিজটা অবশ্য অস্ট্রেলিয়া 3-0-তে বাংলাদেশকে হারিয়েছে। সেখানে আমাদের ছেলেদের পারফরমেন্স খুব একটা ডিসঅ্যাপয়েন্টিংই ছিল বলা যায়। বাট এই ব্যাপারগুলো দেখে, প্লাস অস্ট্রেলিয়া তারা যে আসলে তাদের টেস্ট নিয়ে কতটা সিরিয়াস, তারা যে টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখছে যে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া তারা রানওয়ে করে চলে গিয়েছিল গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, অস্ট্রেলিয়া উঠতে পারেনি, সেটা তাদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো তারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপটাকে খুবই সিরিয়াসলি নিচ্ছে এবং বাংলাদেশকে খুবই সিরিয়াসলি নিচ্ছে। এরকমও হতে পারে বেসিক্যালি বাংলাদেশের এগেনস্টে খুব সহজে দুটো ম্যাচ খেলে, দুটো ম্যাচ জয় পেয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু সহজ পয়েন্টস ঘরে তুলতে চায় এবং সে কারণে তাদের সর্বোচ্চ শক্তির যে স্কোয়াডটা সেটা তারা ঘোষণা করেছে। স্কোয়াডটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং সেই জায়গাটায় প্যাট কামিন্স যথারীতি ক্যাপ্টেন হিসেবে রয়েছেন দলটার। স্কট বোল্যান্ড পেস বোলার তিনি আছেন, অ্যালেক্স কেরি আছেন, ক্যামেরন গ্রিনকে ইনক্লুড করা হয়েছে আরও একটা ফাস্ট বোলিং অপশন হিসেবে এবং অলরাউন্ডার হিসেবে। জশ হেজেলউড ফিরেছেন, ট্র্যাভিস হেড তিনি আছেন এই দলটায়, জশ ইংলিশ আছেন যিনি বাংলাদেশের যে সফরটা ছিল অস্ট্রেলিয়া সেখানে ওডিআই টিমটাকে লিড করেছিলেন, মার্নাস লাবুশানি আছেন, নেথান লায়ন তিনি ইঞ্জুরিতে ছিলেন, হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ছিলেন, সেখান থেকে ফিরেছেন। এবং ওয়ার্ল্ডের টপ অফ স্পিনার যদি আমরা চিন্তা করি এই মুহূর্তে, তিনি এই স্কোয়াডের মধ্যে আছেন। স্টিভ স্মিথ আছেন, দ্য টেস্ট লেজেন্ড ফর অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক আছেন, আছেন জেক ওয়েদারঅ্যাল্ড। জেক ওয়েদারঅ্যাল্ডের ইনক্লুশনটা ইন্টারেস্টিং, কারণ আমার মনে হয় তিনি এই স্কোয়াডে থাকতেন না যদি না উসমান খ্বাজা তিনি থাকতেন। উসমান খ্বাজা রিটায়ারমেন্ট করেছেন অস্ট্রেলিয়ার সেট আপ থেকে এবং সে কারণেই এই ওপেনারকে ইনক্লুড করা হয়েছে। জেক ওয়েদারঅ্যাল্ড সুযোগ পাচ্ছেন এবং সাথে বাও ওয়েবস্টার আছেন। এখন ইন্টারেস্টিং যে বিষয়টা, অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে আপনি দেখবেন যে 13 সদস্যের একটা স্কোয়াড, একটু অদ্ভুত যে সংখ্যাটা কম, তবে তারা কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টস আনতেই পারে, যেহেতু তাদের ঘরের মাটিতে খেলা, তারা চাইলেই যে কোনো সময় কোনো পরিবর্তন আনতে পারে বেসড অন কারো যদি ইনজুরি কনসার্ন থাকে কিংবা কাউকে যদি লাস্ট মোমেন্টে তারা ইনক্লুড করতে চায়। সো এই অস্ট্রেলিয়ার যে স্কোয়াড বর্তমান সময়ের হিসেবে, যেহেতু উসমান খ্বাজা রিটায়ার করেছেন, তিনি ছাড়া কিন্তু পূর্ণ শক্তিরই দল এই দলটা। এবং এই দলটায় আমরা দেখতেই পাচ্ছি যে একাধিক পেস বোলাররা আছেন, ওয়ার্ল্ডের বেস্ট পেস বোলিং ট্রায়ো যাদেরকে বলা হয় টেস্ট ক্রিকেটে, হেজেলউড, স্টার্ক, কামিন্স তারা রয়েছেন এবং সেই সাথে বোল্যান্ড রয়েছেন এবং ক্যামেরন গ্রিনের বোলিংটাও তারা ব্যবহার করবে। অর্থাৎ এমন একটা টেস্ট দেখা যেতে পারে যেখানে অস্ট্রেলিয়ার 5 জন পেস বোলার তারা ইনক্লুডেড থাকবেন হয়তো স্কোয়াডের মধ্যে। বাট এখানেও একটা বিষয় আছে, আসলে তাদের এই 11টা ব্যালেন্স করতে হলে আসলে 4 জন পেসার তারা ব্যবহার করতে পারবেন কিনা আমি জানি না। সেই ক্ষেত্রে হয়তো হেজেলউড এবং বোল্যান্ডের মধ্যে একটা কম্পিটিশন হতে পারে যে দুজনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন। স্টার্ক এবং কামিন্স তো ডেফিনেটলি থাকবেন। সো 3 পেসার এবং সাথে ক্যামেরন গ্রিন, এভাবে করে তারা কিন্তু তাদের দলটা সাজাতে পারে এবং নেথান লায়ন তাদের অফ স্পিনিং অপশন। খুব একটা স্পিন অপশনস অস্ট্রেলিয়া নেয়নি, এটা কিন্তু একটা হিন্ট যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে এই সময়টায় আসলে স্পিনারদের খুব একটা বেশি রোল হয়তো থাকবে না বা সেই রোলটা তারা এক্সপেক্টও করছেন না। যে কারণে কুনিম্যানের মতো স্পিনার যারা বিগত টেস্টগুলোতে খেলেছেন বা সাবকন্টিনেন্টে অস্ট্রেলিয়া সফরে আসলে যেভাবে তারা স্পিনারদেরকে নিয়ে আসে, সেই ধরনের স্পিনিং অপশন কিন্তু তারা রাখেইনি তাদের স্কোয়াডে। নেথান লায়ন শুধুমাত্র তাদের ওই অফ স্পিনিং অপশনটা হিসেবে থাকবেন। তো বাংলাদেশের জন্য আসলে কি থ্রেট অপেক্ষা করছে, আমরা কিন্তু এই স্কোয়াডটা দেখে বুঝতেই পারছি অস্ট্রেলিয়ার যে তারা বাংলাদেশকে পেইসে ঘায়াল করতে চায়, তাদের কন্ডিশনের
সুবিধাটা তারা নিতে চায়। এবং অস্ট্রেলিয়ার মাটিতে আমরা রিসেন্ট সময়েও যখন দেখেছি অন্য অন্য টিম টেস্ট খেলতে গিয়েছে, ইন্ডিয়া, ইংল্যান্ড, সেই জায়গার মধ্যেও আমরা দেখেছি এক একটা টেস্ট 2-2.5 দিনে শেষ হয়ে যাচ্ছে। যদিও গ্রাউন্ডগুলো ভিন্ন ছিল, তবে কন্ডিশন তো সিমিলার। এবং এই ধরনের কন্ডিশনে যেখানে 2-2.5 দিনে ম্যাচ শেষ হয়ে যায়, 150 রানই একটা বড় রান হয়ে যায়, বোঝাই যাচ্ছে যে পেস বোলাররা দারুণ করবেন এবং ব্যাটারদের জন্য একটা বদ্ধভূমি সে জায়গায়। আপনার টেকনিক পারফেক্ট না হলে, আপনার টেম্পারমেন্ট দারুণ না হলে, আপনার সাহস যদি না থাকে, ওই জায়গায় সার্ভাইভ করা খুবই খুবই কঠিন। এবং এই বাংলাদেশ দলের যদি আমরা রিসেন্ট পারফরমেন্স চিন্তা করি, বাংলাদেশ টেস্ট লাস্ট খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে, তাদের এই সফরটা মাত্র শেষ করে আসলো, এটা ব্যর্থ সিরিজ শেষ করে এসেছে বলা যায়। সো এই সিরিজটাতে বাংলাদেশ একটা মাত্র টেস্ট ছিল জিম্বাবুয়ের এগেনস্টে, সেটাও তারা হেরেছে। এবং হেরেছে কি ইনিংস ব্যবধানে, ইনিংস এবং 85 রানে। দুটো ইনিংসেই বাংলাদেশ তাদের ব্যাটিং ইনিংসে 200 ক্রস করতে পারে নাই। এবং মোটামুটি এই স্কোয়াডটাই, অ্যাটলিস্ট ব্যাটিংয়ের দিক থেকে যদি চিন্তা করি, এই স্কোয়াডটাই কিন্তু এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যাবে। এবং এরই মধ্যে আবার কিছু শঙ্কার জায়গা আছে। ইভেন আমরা আমাদের স্ট্রংগেস্ট টিমটা নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশের যদি আমরা পেস বোলিং ডিপার্টমেন্টটা দেখি, আমরা স্বাভাবিকভাবে যদি 3 পেসার চিন্তা করে দেখি, দ্য বেস্ট 3 পেস বোলার্স আমাদের টেস্ট স্কোয়াডে এই মুহূর্তে, সেখানে ডেফিনেটলি নাহিদ রানা থাকবেন, সেখানে ডেফিনেটলি তাসকিন থাকবেন, সেখানে ডেফিনেটলি শরীফুল থাকবেন। মজার বিষয় হচ্ছে যে শরীফুল একটা ইনজুরি নার্স করছেন। নাহিদ রানা তিনি ইনজুরিতে পড়েছেন ওই জিম্বাবুয়ের সঙ্গে T20I সিরিজটা খেলার সময়। সো তিনি কতটুকু কি রিকভার করতে পারবেন সেটাও আমরা এখনো নিশ্চিত নই। তাসকিন আহমেদ আছেন। এছাড়া আমাদের যদি এখন নেক্সট ব্যাচে যেতে হয়, যাদেরকে আমরা আমাদের স্কোয়াডের মধ্যে দেখতে পারি, সেখানে খালেদ আহমেদ রয়েছেন, সেখানে হাসান মাহমুদ রয়েছেন। তো এই বোলারগুলোকে আসলে আমাদের কনসিডারেশনে আনতে হবে বা কনসিডার করতে হবে। ইবাদতও আছেন সাথে। সো এই যে 6-7জন বোলারের কথা বললাম পেসার, তাদের মধ্যে আসলে কোন 4জন বা 5জনকে বাংলাদেশ ক্যারি করবে তাদের স্কোয়াডে, সেটাই দেখার বিষয়। আমার অনুমান 5জন পেস বোলার অন্তত স্কোয়াডের মধ্যে থাকবেন এবং হয়তো 11-এ 3জনকে আমরা দেখতে পারি সেই জায়গা থেকে। তো এখন যেহেতু নাহিদ রানার ইনজুরিটা বাংলাদেশের জন্য বড় একটা শঙ্কার কারণ, আমার তো ভয় হচ্ছে যে আমরা আমাদের পূর্ণ শক্তির পেস বোলিং ইউনিটটা নিয়ে যেতে পারবো কিনা আদৌ। এখনো পর্যন্ত কোনো পরিষ্কার খবর আমরা পাইনি নাহিদ রানার ইনজুরির এক্সটেন্টটা নিয়ে বা কতদিন লাগতে পারে তার রিকভারি হতে। এবং বাংলাদেশ নিশ্চয়ই অস্ট্রেলিয়াতে যাবে যখন, 13 তারিখেই যেহেতু, অগস্টের 13তেই যেহেতু প্রথম টেস্ট, বাংলাদেশ নিশ্চিতভাবে চাইবে তারও একটু আগে যেতে এবং যদি সম্ভব হয় একটা ওয়ার্ম আপ মাল্টিপল ডে ম্যাচ খেলতে, যেন অন্তত ওয়েদারের সঙ্গে এবং কন্ডিশনের সঙ্গে নিজেদেরকে আরেকটু ধাতস্থ করা সম্ভব হয়। সো ফিক্সচার্সের মধ্যে ব্যাপারটা আমি এখনো ক্লিয়ারলি দেখছি না, বাট থাকলে খুবই খুবই ভালো। আমরা একটা আর্লি আইডিয়া পাবো এবং প্রিপারেশনটাও ভালো হবে। সাধারণত যে কোনো একটা বড় টেস্ট সিরিজের আগে এরকম একটা ওয়ার্ম আপ গেমের কিন্তু প্রয়োজন হয়। রিসেন্ট সময় এত টাইট ফিক্সচার্স, টাইট স্কেডিউল থাকে যে এই ওয়ার্ম আপ ম্যাচটা অনেক সময় অনেকে রাখতে পারেন না ফিক্সচারের মধ্যে। বাট আমি আশা করব যে বিসিবি চেষ্টা করবে নেগোশিয়েট করার, যেন একটা ওয়ার্ম আপ ম্যাচ বাংলাদেশ সেখানে আর্লি গিয়ে খেলে নিতে পারে, তারপর যেন আমরা দুটো টেস্ট খেলি। সো 23 বছর পরের এই সফরটা আমি কিন্তু খুব একটা আলো দেখছি না এই জায়গাটায়। বাংলাদেশ কতটুকু ফাইট দিতে পারবে, আমরা রিসেন্ট সময় কিন্তু টেস্টে ভালো করছি। সো সেই ভালোর পথ পরিক্রমাটা আর একটু মসৃণ হতে পারতো, আমরা আমাদের বেস্ট 11টা বা বেস্ট স্কোয়াডটা যদি নিয়ে যেতে পারতাম, সেটাও কিন্তু আমরা করতে পারছি না। লিটন কুমার দাস তিনি ইনজুরিতে আক্রান্ত ছিলেন, তার কিন্তু এই টেস্ট স্কোয়াডে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রোল থাকে অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ উইকেট কিপার, অ্যাজ আ কোর মেম্বার অফ দ্য লিডারশিপ পার্ট। সো ওই জায়গাটাতেও বাংলাদেশের জন্য একটা কনসার্ন। লিটন দাস রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিতে পড়েছেন, চায়নায় চলে গিয়েছিলেন তিনি মেডিকেল স্টাফকে না বলে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিসিবির তরফ থেকে তলব করা হয়েছে, তিনি কথা বলেছেন তাদের সঙ্গে। আই হোপ দ্যাট প্রবলেম ইজ রিজলভড। কিন্তু এই যে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়াতে, তার আগে পূর্ণ শক্তির স্কোয়াডটা যদি আমরা না নিয়ে যেতে পারি, তাহলে একটা বিরাট বড় সাফারিং কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের স্কোয়াডটা আসলে কেমন হওয়া উচিত এই অস্ট্রেলিয়া সিরিজের জন্য, কাদেরকে পিক করা উচিত, কাদেরকে ড্রপ করা উচিত, পেস বোলিং ইউনিটটা কিভাবে সাজানো উচিত এবং ব্যাটিং লাইন আপটায় আসলে কার উপর আপনি ভরসা রাখছেন, জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই। অস্ট্রেলিয়া স্কোয়াডটা নিয়ে আপনাদের মন্তব্য আশা করছি।